আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো কেমন আছেন? আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে সুস্থ আছি, ভালো আছি। আহ, আপনার সঙ্গে তো আমার পরিচয় অনেক দিনের, সেটা অন্য কথা, বাট লাইভে আসার কিছু উদ্দেশ্য নিয়ে আসছি। মানে আপনি যে সেক্টরটাতে কাজ করছেন, এটা সম্পর্কে অন্যকে জানানো, যাতে করে আপনাকে দেখে উদ্বুদ্ধ হবে লোকজন যে আপনি যে ডিপার্টমেন্টে ক্যারি করছেন এটার ফিউচার সম্পর্কে জাস্ট এতটুকু জানার জন্য, যাতে আপনার ছোট ভাই ব্রাদার যারা আসবে পরবর্তীতে তাদের জন্য এটা হয়তো একটু সহায়ক ভূমিকা হবে, এই এতটুকুর জন্য আশা। ধন্যবাদ বেলাল ভাই, সুন্দর একটা প্রশ্ন করছেন। এ ব্যাপারে বলতে গেলে আসলে অনেক কথা বলতে হয়। অনেক আগের থেকে অনেক আগের যে একটা ধারণা বা হচ্ছে আহ, গ্রাম অঞ্চলে এলাকায় এখনো শোনা যায় কিছু কিছু এলাকায় যে কোথায় চাকরি করেন, গার্মেন্টসে চাকরি করেন। তখন এরকম কথা শোনা যায় যে বাবা মার লক্ষ লক্ষ টাকা খরচ করে বিএসসি বা কি এমন পড়াশোনা করলেন যে আপনি গার্মেন্টসে চাকরি করেন। হ্যাঁ, তো এখানে মূলত হচ্ছে আগেকার মানুষের যে ধ্যান ধারণা বা চিন্তা চিন্তা ভাবনা কিছু কিছু অঞ্চলে এখনো আহ, ঠিক অমনই আছে, ওরকম ধারণা আছে। কিছু কিছু অঞ্চলে মজার এখানে একটা ব্যাপার আছে। আগে আহ, যারা আমরা গার্মেন্টসে চাকরি করতাম গ্রাজুয়েশন করার পরে দেখা যাচ্ছে যে বিয়ে করতে গেলে অনেক বাবা মা, মেয়ের বাবা মা বিয়ে দিতে চাইতো না। গার্মেন্টসে চাকরি করেন এই জন্য? গার্মেন্টসে চাকরি করেন ভেরি মানে ডিফিকাল্ট। বুঝতো না। তো হ্যাঁ, গার্মেন্টসটা কি? তো গার্মেন্টসে যে শিক্ষিত মানুষও যে চাকরি করে বা আহ, একটা শিক্ষিত একটা ডিপার্টমেন্ট যদি বলি, হুম। গ্রাজুয়েশন কমপ্লিট করা একটা ডিপার্টমেন্ট যদি বলি, সেটা আই ডিপার্টমেন্ট। তো এটা বুঝতো না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কালের বিবর্তনে বলবো এখন মানুষ অনেকটা বোঝে। হ্যাঁ, যে একটা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারের মূল্যায়ন বোঝে। এখন দেখা যায় যে সেই ব্যাপারগুলো থেকে অনেকটা আমরা পরিত্রাণ হয়েছি। হ্যাঁ, যে মেয়ে বিয়ে দেওয়া বা বিয়ে করার ব্যাপারে এই 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 মানে প্রবলেমটা ফেস করতে হয় না। আর মানে দ্বিতীয় একটা ব্যাপার হচ্ছে আহ, যেটা বললেন যে আই ডিপার্টমেন্ট বা আই ডিপার্টমেন্টে ছোট ভাইদের যারা আসবে, আমাদের পরের যে জেনারেশন আসবে, তারা কতটুকু আশা এই সেক্টরে নিরাপদ বা তাদের ফিউচার ভালো ব্রাইট ফিউচার হবে। চাকরির ভ্যালুটা যেটা বলতে হ্যাঁ, চাচ্ছেন জব সেটা ভ্যালু বলতে বা চাচ্ছেন। হচ্ছে জবের যে একটা ইয়া, সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা সবাই আহ, আমরা সবাই তো সরকারি চাকরির পিছনে হুম। ছুটি। সরকারি চাকরি মানে শরণ হরিণ। তো যদি আমরা চিন্তা করি যে সবাইকে কিন্তু সরকারি জব করা বা সরকারি চাকরি পাওয়া এটা কিন্তু আসলে পসিবল না। হ্যাঁ, তো সেক্ষেত্রে বলবো যে আই ডিপার্টমেন্ট এমন একটা ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্ট গার্মেন্টস সেক্টরটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খুবই শক্তিশালী একটা ডিপার্টমেন্ট। একটু থামাই দেয় আপনাকে। ওকে, গার্মেন্টস এর বলতে আপনি যেটা বোঝাচ্ছেন, গার্মেন্টস কি আই অপরিহার্য এখন? যদি আমি বলি যেগুলো টেকনিক্যাল এখন যে একটা মার্কেট, যে প্রাইস মার্কেট যদি বলা যায়, হ্যাঁ, সেক্ষেত্রে আইবেস ফ্যাক্টরি ছাড়া অন্যান্য ফ্যাক্টরি মার্কেটে টিকিয়ে রাখাটা অনেকটাই কষ্ট মানে দুঃসাধ্য ব্যাপার হয়ে গেছে। হুম। ইতিমধ্যে যদি আমরা জরিপে দেখি, আমাদের বাংলাদেশে 6,500-এর মতো গার্মেন্টস ছিল, ইতিপূর্বে ছিল। ডে বাই ডে সেই সংখ্যাগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। কমে যাচ্ছে কেন? তারা মার্কেটে টিকে থাকতে পারতেছে না। কারণ এখন হচ্ছে যে এক সেন্টেরও একটা হিসাব হয়। বায়াররা যেখানে কম প্রাইস পায় সেখানে যায়। তো এই কম প্রাইসটার জন্য আসলে কিভাবে আমরা, কি আইডিয়া, কি পারপাসে আমরা প্রোডাক্টটা নিব, সেটাতে বেনিফিট কতটুকু হবে, এটা আই ডিপার্টমেন্ট ছাড়া, কস্টিং ডিপার্টমেন্ট ছাড়া আসলে আর এটা একটু থামাই দেয় ভাই। নির্ধারণ করা খুবই দুঃসাধ্য একটা ব্যাপার। আর একটা কোশ্চেন হচ্ছে কি, আইতে জব করতে হলে, আই বলতে যেটা বোঝাচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার, হ্যাঁ, রাইট। এই ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং করতে হলে আপনাকে পড়াশোনা মানে কি ধরনের যোগ্যতা থাকতে হয় যে আহ, আইতে এসে? যোগ্যতা বলতে অবশ্যই ইঞ্জিনিয়ার হতে গেলে ব্যাকগ্রাউন্ড যেটা বলা হয় সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হয়। সেক্ষেত্রে আহ,
প্রথমত কেউ ডিপ্লোমা করার পরে বিএসসি করে 3 বছর। তো আর এছাড়া নর্মালি অ্যাজ ইউজুয়াল যেটা হয়, ইন্টারমিডিয়েট অনার্স, ইন্টারমিডিয়েট সায়েন্স থেকে বের হয়ে 4 বছর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং যেটাকে বলা হয়, সেটা 4 বছরের কোর্স থাকে, 152 ক্রেডিটের। তো সেটা করাটাই বেশি আর কি ভ্যালুয়েবল হয়। আপনি আপনার মানে কি বলবো, যদি অন্যভাবে বলে, আপনার পরিবার বা বংশ যাই বলেন, এর মধ্যে কেউ কি আইতে আছে গার্মেন্টসে? না, আমার পরিবারের, আপনার কাছে কি আমার কেন মনে বংশীয় হলো যে আপনাকে বংশীয় আইতে জব করতে হবে? মানে এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, আমি যখন অনার্সে ভর্তি হব তার আগ পর্যন্ত আমি আই ডিপার্টমেন্ট বা গার্মেন্টসে যে এরকম একটা ডিপার্টমেন্ট আছে, এটা জানতেনই ইন্ডাস্ট্রিয়াল না। ইঞ্জিনিয়ার আছে, এটা আমি জানতামই না। তো সেক্ষেত্রে মানে বলতে গেলে, কাউকে না কাউকে দেখে তো উদ্বুদ্ধ আপনি হ্যাঁ, হয়েছেন যে আমি সেক্ষেত্রে আমার হচ্ছে এই কলেজ সাইডটাতে লাইফে আসবো। আমার একজন বন্ধু ছিল। আচ্ছা। তার সে আমাকে বলল যে, বাঁধন, আপনি ইয়ে করেন, আপনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করেন, এখানে অনেক স্যালারি, মানে জয়েন করার পরে দেখা যাচ্ছে যে ভার্সিটি থেকে বের হওয়ার পরে আপনি জয়েন করলে মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট নিতে পারবেন। দেন হচ্ছে একটা সময় যে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা স্যালারির আপনি মানে আর কি স্যালারি আপনি ইয়ে করতে পারবেন। এই পড়াশোনা শেষ করে আপনি জবে আসলেন, জবে আসার পরে কি আপনার কাছে ওই যে সেই ভাইয়ের, বড় ভাই বা বন্ধু যাই হোক, তার কথা কি মনে হয় যে না, হে আমাকে সঠিক রাস্তা দেখাইছে, নয়তো ভুল এখানে রাস্তা দেখাইছে? এখানে একটা ব্যাপার হচ্ছে, যেটা আমি মনে করব মজার একটা ব্যাপার, সেটা হচ্ছে যে ঢাকায় বসে থেকে একটা মুরগির ডিম থেকে, সেই মুরগির ডিম থেকে বাচ্চা ওঠানো এবং সেই বাচ্চা থেকে ফার্ম, একটা বিশাল স্বপ্ন, একটা খামার দেওয়া, হ্যাঁ, এটা খুবই ক্যালকুলেশন সহজ মনে হলো, তবে এতটা সহজ না। রাইট। হ্যাঁ, তো এটা আসলে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা, 3 লাখ টাকা, হ্যাঁ, এটা আমাদের যারা সিনিয়র আছেন, অনেক বড় ভাই আছেন, ভার্সিটির বড় ভাই আছেন, তারা অনেকে এজিএম পোস্টে চলে গেছেন, জিএম পোস্টে চলে গেছেন, তারা আলহামদুলিল্লাহ, আমার জানা মতে তারা 2 লাখ প্লাস স্যালারি পাচ্ছেন। এটা একেবারেই মিথ্যে কথা না, এটা বাস্তব সত্য কথা। কিন্তু সেই পথটা মানে অতটা সহজ না, অনেক স্ট্রাগল করে, পরিশ্রম করে ওই পর্যায়ে যাওয়া যায়। কিন্তু হ্যাঁ, এই সর্বোপরি একটা কথা হচ্ছে, যাওয়া যায়, যাওয়া যায়। যাওয়া যায় এবং সেই স্কোপ আছে। যদি হার্ড পরিশ্রম করা যায়, যদি লক্ষ্য ঠিক থাকে, তাহলে একটা সময় যে ওই লক্ষ্য ছোঁয়া যায়, ছোঁয়া যায়। লক্ষ্য লক্ষ্য ছোঁয়া যায়, সেই স্কোপ আছে, হ্যাঁ। যেটা অন্য কোনো সেক্টরে, আমি বলবো অন্য কোনো সেক্টরে বা সরকারি কোনো জবে এত স্যালারি রেঞ্জ বা এত টাকা রেঞ্জে আমার মনে হয় বিসিএস ক্যাডার না হলে এটা সম্ভবপর না। আমার কাছে যেটা মনে হচ্ছে যে হ্যাঁ, আইতে যারা আসতে চাচ্ছেন বা অনিশ্চিত ভবিষ্যৎ বলতে, গ্রামে যারা আমরা বসবাস করেছি, বড় হয়েছে, হ্যাঁ, তাদের কাছে এই ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংটা হয়তো অনেক সময় কেউ শোনেনি, বা গার্মেন্টসে বা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার লাগে বা এই ভ্যালু, এগুলো অনেকে শোনেনি। এখন আপনার মতামত যদি বলি এইভাবে, যে ইন্টার পাস করার পরে টেকনিক্যালি কিছু শিখে আসলে এই সাইডটা ভালো করা যায়। মনে করেন যে আমি যেটা বলতে চাচ্ছিলাম, ইঞ্জিনিয়ারিং করলো, ঢাকাতে তো অনেকগুলো ইউনিভার্সিটি আছে, যেমন আপনি পাশ করে আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বেরোচ্ছি। ডেবুডিন থেকে আসছেন, আমি শান্তামরিয়া মহায় শান্তামরিয়া বিজিএমএ হয়, করতেছে, বিজিএমএ হয়, আসানুল্লাহ করে, আল্লাহ হয়, তো এগুলো আর ভালো ভালো। সরকারি বুটিক্স আছে, বুটেক্স আছে, এখান থেকে পাশ করে পাবনা টেক্সটাইল বের আছে। হলে মোটামুটি একটা আশাবাদী যে গার্মেন্টস সেক্টরে জব আসতে থাকবে। আচ্ছা, স্টাডিতে কত স্যালারি হয় যে আপনি পাশ করে বেরোনোর পরে যখন আপনি জবে আসেন, মানে এখন স্টাডিতে কত ধরে স্যালারি? স্টার্টিং আসলে এক একজনের ভাগ্য এক এক রকম হয়, এভাবে আসলে এটা তো প্রাইভেট সেক্টর, দ্যাটস ওয়াই ওভাবে স্পেসিফিক ভাবে বলা যায় না। তবে স্ট্যান্ডার্ড লেভেল বলতে মার্কেট মোটামুটি বলবো যে 25 to 35, 35 এরকম। অনেকে মার্চেন্ডাইজিং এ চলে যায় বিএসসি করার পরে, তো তাদেরও মোটামুটি 35 টু প্লাস হয়ে যায় স্টার্টিং এ। ছোট আর এক প্রশ্ন আছে, মানে আই ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার, এটা তো মুখস্থ বিদ্যা আমাদের, আই ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার, বাট যারা নতুন আগ্রহ তারা কিন্তু জানে না এর কাজ কি,
যে আই আই দিয়ে কি হয়, অনেকেই বলতে শুনছি আগে আমি যে সময় আসছে সেই সময় কিন্তু আই ছিল না। এখন আই আমার কাছে মনে হচ্ছে যে মালিক পক্ষের মতো হিসাবটা, টোটাল হিসাবটা অর্গানাইজটা করবার জন্য আই আমার কাছে মনে হয় একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে জরুরি। আই এখন আপনি যেটা বললেন যে আই একটা মুখস্থ ব্যাপার, আসলে আই মুখস্থ ব্যাপার না, এটা পুরোপুরি একটা টেকনিক্যাল একটা ব্যাপার। এটা একটা টেকনিক্যাল ব্যাপার। একটা গার্মেন্টস, একটা ফ্যাক্টরি, একটা অফিস, সেটা কতটুকু প্রফিটে চলবে বা কতটুকু প্রফিটে আছে বা আহ, কি করলে প্রফিট হবে, যত ধরনের টেকনিক্যাল যেগুলো ব্যাপার থাকবে সেটা আয়ের উপর বেস করে থাকবে। যেগুলা আপনি দেখবেন যে বাংলাদেশে অনেক ফ্যাক্টরি অনেক সুন্দরভাবে আহ, খুব ভালো সুন্দর একটা সেট আপের মধ্যে আছে। তো দেখবেন যে এটা প্রত্যেকটা সাফল্য যেগুলা আছে সেগুলো আয়ের উপর দাঁড়ায় আছে। আমরা যদি ধরি স্কয়ার মতো নামি দামি একটা ব্র্যান্ড, বাংলাদেশের একটা ব্র্যান্ড, তো তারাও কিন্তু প্রত্যেকটা ফ্যাক্টরি তাদের 8-10টা প্রজেক্ট আছে, ডেনি প্রজেক্ট আছে, ফ্যাশন নিট প্রজেক্ট আছে, অ্যাপারেলস শার্ট প্রজেক্ট আছে, শার্ট প্যান্ট সবই আছে। আপনারা দেখবেন যে খবর নিয়ে দেখবেন যে সবগুলোতেও আই এস্টাবলিশ, তারা আই আই যেভাবে আর কি আইকে ফুল ফুলফিল ভাবে আই টেকনিক ভাবে চলায়। ইভেন এছাড়াও ইয়ংন যদি বলি, বেবিলন যদি বলি, প্রত্যেকটা ফ্যাক্টরি আই বেস ফ্যাক্টরি। না, আই যেসব ফ্যাক্টরিতে আছে আমিও দেখছি যে এগুলা মোটামুটি স্ট্যান্ডার্ড একটা লেভেল আছে। মানে রাইট। মুখস্থ আগে আমরা যে সময় গার্মেন্টসটা শুরু করি সেই সময় কিন্তু মুখস্থ একটা ক্যালকুলেশন ছিল। একটা লাইনে অপারেটর লাগতেছে আপনার 55 জন বা 56 বা 60 জন। এখন একজন কাজ করতেছে না বা একটু কম হচ্ছে কোনো কারণে, মেশিন আর একটা লাগাই দিচ্ছি। কিন্তু এখন আই বেসিস ফ্যাক্টরি গুলোতে এখানে হয় না। এখানে আই দিয়ে ক্যালকুলেশন করানো হয় আসলে বেসিক্যালি লোক লাগবে কি লাগবে না এটার জন্য। এই ক্ষেত্রে আপনি যেটা বললেন সেটা হচ্ছে আইর যে ব্যাপারটা, আমি আই ডিপার্টমেন্টে দীর্ঘ সময় ধরে চাকরি করছি, জব করছি, এখনো কন্টিনিউ আছি স্কয়ার অ্যাপারেলসে। তো আই মুখস্থর কোনো ব্যাপার নেই। আই অনেক, মানে একটা জ্ঞানের সমুদ্র যদি বলি, আই ডিপার্টমেন্টে যে জ্ঞানের সমুদ্র। তো টেকনিক্যাল অনেক ব্যাপার আছে, যে আপনি বললেন যে একটা অপারেটরে একটা প্রসেসে না পারলে আর একটা মেশিন এবং আর একটা অপারেটর বসে দাও। আপনাকে একটু মনে করে দিই, এই কয়েক বছর আগেও কিন্তু আহ, আপনি যদি দীর্ঘ সময় চাকরি করে থাকেন তাহলে জানবেন যে প্রত্যেকটা মেশিনে একটা করে হেল্পার ছিল। হুম। প্রত্যেকটা মেশিনে, এভরি মেশিনে একটা করে হেল্পার ছিল। এখন কিন্তু সেই দৃশ্য দেখা যায় না। 2003 সালে 2 সালে এটা ছিল, প্রতি এটা মেশিনে ছিল, একটা করে। কিন্তু এখন কিন্তু এই দৃশ্যগুলো দেখা যায় না। কেন দেখা যায় না? আই ডিপার্টমেন্ট আসার পর থেকে কিন্তু এই দৃশ্যগুলো বিলুপ্ত হয়ে গেছে। ডাইনোসর যেমন বিলুপ্ত হয়ে গেছে, ঠিক তেমন ভাবে হেল্পার হেল্পার জবটা আমরা আস্তে আস্তে রিমুভ করতেছি। আর যেটা বললেন যে যেটা একটা অপারেটর যদি না পারে সেক্ষেত্রে আরেকটা অপারেটর, আপনি হয়তো বা জানবেন না, বা হয়তো বা যেটা বলেন বারবার বলতেছেন যে মুখস্থ বিদ্যা, আমরা কিন্তু প্রত্যেকটা প্রসেসে একটা অপারেটরের হ্যান্ডলিং বলেন, মোশন বলেন, এগুলো স্টাডি করি। হ্যাঁ, একটা অপারেটর একটা গার্মেন্টস এর একটা প্রসেস সে পিক আপ করতেছে, তারপর হচ্ছে ফিডের নিচে রাখতেছে, স্টিচিং করতেছে, তারপর রাখতেছে। এই সময়টাকে আমরা 6টা 7টা ভাগে মানে ভাগ করি, এবং হচ্ছে কোন সময়টা কত সেকেন্ড করে লাগতেছে, এইভাবে তাদেরকে একটা স্ট্যান্ডার্ড ভিডিও বা স্ট্যান্ডার্ড একটা অপারেটরের ভিডিও হোক, স্ট্যান্ডার্ড অপারেটরের যেটা স্ট্যান্ডার্ড মোশন, এই মোশন গুলো দেখে তাদেরকে আমরা ডেভেলপ করি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা প্রসেসে 120 পিস টার্গেট আছে, একটা মেয়ে তাকে হচ্ছে সে পারতেছে 50 পিস 60 পিস। একটা আই হিসাবে তাকে আমরা মোটিভেশন করে, তার কোথায় প্রবলেম আছে সেটা ফাইন্ড আউট করে, সেভাবে আমরা তাকে মোটিভেট করি, তাকে ট্রেন আপ করে আমরা 120 পিসের দিকে নিয়ে যাই। আমরা কখনোই আমরা ওই পাশে আর একটা মেশিন, একটা অপারেটর, আমরা সেই কষ্টের দিকে আমরা এটা আগে চিন্তা করব না। কারণ একটা গার্মেন্টসে একটা মেশিন চালানো মানে হচ্ছে একটা এক্সট্রা হচ্ছে কস্ট, আর এক্সট্রা কস্ট মানে হচ্ছে মালিকের আমরা হচ্ছে যে সেভিংস থেকে আমরা দূরে যাচ্ছি। আমাদের সব সময় চেষ্টা থাকে যে কস্ট মিনিমাইজেশন এবং হচ্ছে যে প্রপার ইউটিলাইজেশন করে আমরা স্ট্যান্ডার্ড একটা আউটপুট নিয়ে আসা। আপনাদের কথায় আসে আসলে একটা জিনিস যারা দেখবেন এটা একটা জিনিস উপলব্ধি করবেন।
আই হচ্ছে সেভ করার একটা জায়গা কোম্পানিতে, যেটা আমার কাছে মনে হ্যাঁ হলো। হ্যাঁ, অবশ্যই সেভ করার জায়গা। আমরা হচ্ছে সেভিংসে, মূল লক্ষ্য হয় সেভিংস Savings, এবং এটা প্রপার ইউটিলাইজ করা। প্রপার ইউটিলাইজ হ্যাঁ, করা যায়। ম্যান মেশিন ম্যাটেরিয়ালসটাকে আমরা প্রপারলি আমরা ইউটিলাইজ করি এবং হচ্ছে যে আহ, কোনো মানে কস্টিং অপটিমাইজ যেটা করা হয়, যতটা অপটিমাইজ করা যায়। ওকে ভাই, পরের পর্বে আসছি আপনাকে নিয়ে আবার, ব্রেক কে বাদ।